নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি মেলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি আইসিএসসি বোর্ডের ক্লাস 5 এর সিজন অফ ইন্ডিয়া। এর আগে আমরা একটি ভিডিও করেছি, ওইটারই পার্ট 2 আছে। পার্ট 2 আমরা আজকে করতে যাচ্ছি। তাহলে চলো বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। তাহলে সিজন ইন ইন্ডিয়া মানে ভারতে কি কি সিজন চলে, অর্থাৎ কি কি ঋতু আছে সেটার বিষয়ের উপরে আজকে আমরা এই ক্লাসটি হবে। প্রথমে আমরা দেখি সিজন কাকে বলে। তোমাদের আইসিআইসি ক্লাস 5 এর বইয়ে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া আছে বইয়ের মধ্যে, সিজনস আর periods into which a year can be divided and which have their typical weather condition। তার মানে হচ্ছে সিজনস হুইচ আর পিরিয়ড মানে একটি সময় পর্যায় বা একটা সময়কালকে বলা হয় পিরিয়ড। সিজন ইজ আর পিরিয়ড ইনটু হুইচ এ ইয়ার মানে একটা বছরে একটি নির্দিষ্ট সময়কাল ক্যান বি ডিভাইডেড মানে একটা বছরে একটা, ধরো এর সম্পূর্ণ একটা বছর, এটা একটা বছর, সেই বছরকে কতগুলো পিরিয়ডে ভাগ করা হয় এরকম। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা পিরিয়ড, এগুলো হচ্ছে এক একটা পিরিয়ড। ঠিক আছে, সেটাই বলেছে সিজন আর পিরিয়ডস ইনটু হুইচ এ ইয়ার ক্যান বি ডিভাইডেড মানে একটি বছরকে যখন আমরা কয়েকটি ছোট ছোট সময়কালে ভাগ করি এবং হুইচ হ্যাভ দেয়ার টিপিক্যাল ওয়েদার কন্ডিশন এবং প্রত্যেকটা ভাগে একটা টিপিক্যাল ওয়েদার কন্ডিশন, একটা ডিফারেন্ট টাইপ অফ ওয়েদার কন্ডিশন যখন আমরা এক্সপিরিয়েন্স করি তাকে বলা হয় সিজন। সিজন কারণ বুঝতে পারছো, সম্পূর্ণ একটা ইয়ার, এই ধরো এখান থেকে একটু সম্পূর্ণ একটা ইয়ার, সেই ইয়ারটাকে আমরা 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 5 6 মানে 6টা পিরিয়ডে ভাগ করলাম একটা সময়কালকে। 36 365 দিনকে আমরা একটা 6টা ভাগে ভাগ করলাম। 6টা ভাগে ভাগ করার পর এক একটা একটা সময়কাল, এটা একটা সময়কাল, এটা একটা সময়কাল, এটাও একটা সময়কাল, একটা পিরিয়ড, এটাও একটা পিরিয়ড, এটাও একটা পিরিয়ড। সে একটা নির্দিষ্ট সময়কালকে কয়েকটা পিরিয়ডে ভাগ করা হলো একটা সময়, সমস্ত বছরটাকে, এবং প্রত্যেকটা পিরিয়ডে ডিফারেন্ট টাইপ অফ ওয়েদার কন্ডিশন আমরা এক্সপিরিয়েন্স করি, সেটা কি বলা হচ্ছে সিজন। যেমন আমরা যখন স্কুলে বা কলেজে পড়ি, বিশেষ করে স্কুলে যখন পড়ি, স্কুলে একটা নির্দিষ্ট সময়কাল থাকে, সকাল 11টা থেকে বিকাল 4টা অবধি। আর এই যে সকাল 11টার থেকে বিকাল বিকাল 4টা অবধি, এই যে সমস্ত, এটা একটা স্কুলের সমস্ত একটা সময়কাল। এই সময়কালকে আবার কয়টা পিরিয়ডে ভাগ করা থাকে, বাংলা, বেঙ্গলি সাবজেক্ট, হিস্ট্রি সাবজেক্ট, ম্যাথামেটিক্স সাবজেক্ট, জিওগ্রাফি সাবজেক্ট, ওই প্রত্যেকটা সাবজেক্ট কি এক একটা পিরিয়ড। তোমাদের স্কুলে বলে না এখন কোন পিরিয়ড চলছে, পিরিয়ড মানে কি একটা নির্দিষ্ট সময়কাল, ওই প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে এক একটা পিরিয়ড, এবং প্রত্যেকটা পিরিয়ডে এক একটা ধরনের এক এক ধরনের সাবজেক্টে পড়াশোনা হয়। হিস্ট্রিতে হিস্ট্রি নিয়ে পড়াশোনা হবে, জিওগ্রাফিতে জিওগ্রাফি নিয়ে পড়াশোনা হবে, ম্যাথে ম্যাথ নিয়ে পড়াশোনা হবে, বেঙ্গলিতে বেঙ্গলি নিয়ে পড়াশোনা হবে, ইংরেজিতে ইংলিশ নিয়ে পড়াশোনা হবে। ওইরকমই ঠিক সেম জিনিসটাই ওই সিজনও তাই বলে, সিজন আস পিরিয়ড ইনটু হুইচ এ ইয়ার মানে একটা বছরকে, এক বছরকে ক্যান বি ডিভাইডেড ওটাকে কয়েকটি ভাগে ভাগ করা হয়, ক্যান বি ডিভাইডেড হুইচ হ্যাভ দেয়ার টিপিক্যাল ওয়েদার কন্ডিশন মানে প্রত্যেকটা পিরিয়ডে একটা নির্দিষ্ট টিপিক্যাল ওয়েদার কন্ডিশন আমরা এক্সপিরিয়েন্স করি, এটা কি বলা হয় পিরিয়ড, সরি এটা কি বলা হয় সিজন। এবার দেখো সিজনের সম্পর্কে আমরা দেখব, সিজন কি, ইন্ডিয়াতে মেইন সিজন আছে, ইন্ডিয়াতে একটা আছে মেইন সিজন, আর একটা হচ্ছে শর্ট টার্ম সিজন। ঠিক আছে, একটা হচ্ছে মেইন সিজন, একটা হচ্ছে শর্ট টার্ম সিজন। দুইটা ইন্ডিয়াকে দুইটা সিজনে ভাগ করা হয়েছে, একটা মেইন সিজনে, একটা হচ্ছে শর্ট টার্ম সিজনে। মেইন সিজনের মধ্যে কোন কোন সিজন গুলো পড়ছে, সামার, তারপর কোন সিজন পড়ছে উইন্টার, তারপর কোন সিজন পড়ছে স্প্রিং, তারপর কোন সিজন পড়ছে অটাম, আরেকটা সিজন আমরা ভুলে গেলাম, আরেকটা কোন সিজন পড়ছে রেইনি সিজন মানে মনসুন সিজন। ঠিক আছে, কয়টা সিজন পেলে আমরা দেখছি ইন্ডিয়াতে,
মেন কয়টা সিজন, একটা হচ্ছে সামার, একটা হচ্ছে উইন্টার, একটা হচ্ছে রেনি। আর অটাম, সরি তোমাদের একটা মিস্টেক হয়ে গেছে আমার, স্প্রিং অ্যান্ড অটামটা এখানে হবে না, এখানে তিনটেই হবে, সামার, উইন্টার অ্যান্ড রেনি, রেনি সিজন, ঠিক আছে? তিনটা সিজন মেইন সিজন ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে কোনটা তিনটা সিজন, একটা হচ্ছে সামার, একটা হচ্ছে উইন্টার, একটা হচ্ছে রেইনি সিজন অর্থাৎ মনসুন সিজন। এই তিনটা হচ্ছে মেইন। আর শর্ট টার্ম সিজন কোনটা? দুইটা, একটা হচ্ছে স্প্রিং, SPRING স্প্রিং, আর এটা হচ্ছে অটাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো দুটা, একটা মেইন সিজন, একটা শর্ট টার্ম সিজন। মেইন সিজনের মধ্যে পড়েছে সামার, উইন্টার, রেনি, আর শর্ট টার্ম সিজনের মধ্যে পড়েছে স্প্রিং আর অটাম। এখন আমাদের কোন সিজন চলছে? এখন আমাদের সিজন চলছে অটাম সিজন। সামনে দুর্গাপূজা আমাদের, দুর্গাপূজা কোন কালে হয়? শরৎকালে। শরৎকালকে ইংরেজিতে বলা হয় অটাম, আর স্প্রিংকে কালকে ইংরেজিতে বলা হয় অটাম, আর স্প্রিং মানে বসন্তকালকে ইংরেজিতে বলা হয় স্প্রিং সিজন। আর সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, উইন্টার মানে হচ্ছে শীতকাল, রেনি মানে হচ্ছে বর্ষাকাল। তাহলে বুঝতে পেরেছো? তাহলে এইবার দেখো আমরা সামার সিজন নিয়ে আলোচনা করব। উপরেরটা মুছে দিই, উপরেরটা আর কোনো দরকার পড়বে না। সামার সিজন নিয়ে আমরা এখন আলোচনা করি। তাহলে সামার সিজন কি? হট ওয়েদার সিজন। সামার সিজন কি? মানে হট ওয়েদার সিজন। এটা হচ্ছে হট ওয়েদার, সামার সিজন মানে হট ওয়েদার সিজন, মানে এই সিজনে গরম লাগে। যেমন আমি তত্তর হয়ে ঘামছি, বেসিক্যালি আমরা এখন সামার সিজনে নেই, কিন্তু আমরা এক্সপিরিয়েন্স সামার সিজন 8 মাস করি, 8 মান্থ। নর্মালি সামার সিজন যেটাকে দুটো মাস, বৈশাখ জ্যৈষ্ঠ, এটা হচ্ছে গ্রীষ্মকাল অর্থাৎ সামার সিজন। কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করি সামারকে 8 থেকে 9 মাস, মানে 8 to 9 মান্থ আমরা সামার সিজন এক্সপিরিয়েন্স করি। এবার সামার সিজনের বৈশিষ্ট্য কি? হট ওয়েদার সিজন, এটা হচ্ছে যে গরম ওয়েদার সিজন। এই সিজন কবে শুরু হয়? বিগিনস, এই সিজন কবে শুরু হয়? এই সিজন এপ্রিল টু জুন। এপ্রিলের দিকে শুরু হয়, জুন মাস অবধি থাকে, এপ্রিল টু জুন। তো এই সিজনের ফিচার্স গুলো কি কি? ফিচার্স মানে এই সিজনে আমরা কি কি কেমন অনুভব করি, কি কি বৈশিষ্ট্য দেখা যায় এই সিজনে। ফিচার্স গুলো বলতে, এই সিজনের ফিচার্স গুলো কি কি? এই সিজন ফিচার ডেজ লঙ্গার, নাইট শর্টার, মানে দিন বড় রাত ছোট। একটা ফিচার দেখলাম ডেজ লঙ্গার, নাইট নাইট শর্টার, অর্থাৎ দিন বড় এবং রাত ছোট। দ্বিতীয় কি? প্লেইনস, ডিজার্ট, প্ল্যাটিউস এক্সট্রিমলি হট, মানে এই সময় প্লেইনস, প্লেইনস প্লেইনস ডিজার্ট, প্ল্যাটিউ এক্সট্রিমলি হট। এই সময় প্লেইনস, ডেজার্ট, প্ল্যাটিউস এগুলো প্রচন্ড গরম থাকে। এই সময় দিন বড় হয় এবং রাত ছোট হয়। এছাড়া এই সময় প্লেইনস বলতে পারা যায় সমতল, ডিজার্ট মানে মরুভূমি, এবং প্ল্যাটিউ মানে মালভূমি বাংলায়। ওই জন্য বলছে প্লেইনস, ডেজার্ট অ্যান্ড প্ল্যাটিউস আর এক্সট্রিমলি হট, এখানে প্রচন্ড গরম থাকে এখানে গরমকালে, মানে জুন এপ্রিল টু জুন মাসে। এবার কি? এই টাইমে দুটো উইন্ড ব্লোয়িং হয়। কোন দুইটা উইন্ড? মানে দুইটা বায়ু প্রবাহিত হয়। কোন দুইটা বায়ু? সেই দুইটা বায়ুর নাম হচ্ছে
একটা হচ্ছে লু, একটাকে বলা হয় লু। লুটা কি? লুটা হচ্ছে এক ধরনের গরম বায়ু। লুটা হচ্ছে হট অ্যান্ড ড্রাই উইন্ডস। লুটা কি? লুটা হচ্ছে হট অ্যান্ড ড্রাই উইন্ডস। ঠিক আছে, বুঝতে পারছো? হট মানে গরম, ড্রাই মানে শুকনো। হট অ্যান্ড ড্রাই উইন্ডস, এটা হচ্ছে লু। এবার এই লুটা কি? ব্লোয়িং ডিউরিং দ্য ডে, অর্থাৎ দিনের বেলায় এই বায়ুটা প্রবাহিত হয়। এই লু বায়ুটা কখন প্রবাহিত হয়? দিনের বেলা। ব্লোয়িং ডিউরিং দ্য ডে, দিনের বেলায় এই লু নামক বায়ুটি প্রবাহিত হয় ডিউরিং দ্য ডে। মানে কোথায় প্রবাহিত হয়? ডেজার্ট এবং ডেজার্ট এরিয়া, এবং কোথায় প্রবাহিত হচ্ছে? এটা প্রবাহিত হচ্ছে নর্দার্ন পার্ট। নর্দার্ন পার্ট। তাহলে বুঝতে পেরেছো, এই লু বায়ুটা হচ্ছে হট অ্যান্ড ড্রাই উইন্ড, মানে গরম শুষ্ক এবং গরম বায়ু বাতাস, ব্লোয়িং ডিউরিং দ্য ডে, অর্থাৎ দিনের বেলা এই বায়ুটি প্রবাহিত হয়। এবং পরেরটি কি? ডেজার্ট এন্ড নর্দার্ন পার্ট, মানে এই মরুভূমি এরিয়ায় এবং নর্দার্ন উত্তর দিকে এই বায়ুটি প্রবাহিত হয়। বেসিক্যালি কোন দিকে বায়ুটি প্রবাহিত হচ্ছে তোমাদের যদি আমি একটু ম্যাপের মাধ্যমে তোমাদের দেখে, তোমরা আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, কোথায়? ডেজার্ট এরিয়া। ভারতবর্ষের ডেজার্ট এরিয়া কোথায়? থর মরুভূমি, রাজস্থান, এই থর মরুভূমি, এই ডেজার্ট এরিয়ায় এবং নর্দার্ন পার্ট, এই সব এরিয়ার মধ্যে বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, এমনকি বিহারের উপর দিয়েও এই বায়ুটি প্রবাহিত হচ্ছে। মানে এই যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই মোটামুটি এই এরিয়াটার মধ্যে দিয়ে এই লু বায়ুটি প্রবাহিত হচ্ছে, মানে লু উইন্ড। তাহলে বুঝতে পারছো তাহলে কোন দিক দিয়ে এটা প্রবাহিত হচ্ছে? ডেজার্ট এরিয়া এবং নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, তার উপর দিয়ে এই লু বায়ুটি প্রবাহিত হয়। এবার এই লু বায়ুর বৈশিষ্ট্য কি? মানে অর্থাৎ কারো মানে নর্মালি যখন আমাদের এই বায়ু প্রবাহিত হয় তখন আমাদের আরাম লাগে গরমের দিনে, তাই না? উফ কি আরাম, কি সুন্দর হাওয়া, ঠান্ডা হাওয়া। কিন্তু লু তো ঠান্ডা হাওয়া না, লু তো গরম হাওয়া। প্রথমেই তো মেনশন করে দিলাম, হট অ্যান্ড ড্রাই উইন্ড, মানে গরম এবং শুষ্ক, শুকনো হাওয়া। তাহলে এই লু বায়ুটি কি হবে? কারো শরীর যদি এই লু বায়ুটি দ্বারা স্পর্শ হয়, অর্থাৎ লু বায়ুটি যদি কারো শরীরে ডাইরেক্ট লাগে, তাহলে কি হবে? তার শরীরে কিন্তু ইলনেস দেখা দিবে। ওই জন্য ডাইরেক্ট এক্সপোজ ইলনেস। যদি ডাইরেক্ট এক্সপোজ হয় এই লু বায়ুটি, কারো শরীরে যদি ডাইরেক্ট স্পর্শ করে, জামার উপর দিয়ে না হোক, ডাইরেক্ট স্কিনে, তাহলে ডাইরেক্ট এক্সপোজ কি আনবে? ইলনেস। ইলনেস, ঠিক আছে? অর্থাৎ এই বায়ুটি যদি আমাদের শরীরকে ডাইরেক্ট স্পর্শ করে, আমাদের শরীরে কিন্তু কোনো ধরনের ফোসকা হচ্ছে পড়ে যেতে পারে। কারণ এই বায়ুটি হচ্ছে হট অ্যান্ড ড্রাই, প্রথমেই গরম বায়ু এবং শুষ্ক বায়ু। এই গাড়িটি ওই জন্য দেখবে রাজস্থানে যারা থাকে তারা মাথার মধ্যে বড় বড় পাগড়ি পরে থাকে, মোটা মোটা কাপড় পরে থাকে, ফুল হাতা কাপড় পরে থাকে। আমরা হয়তো এখানে কল্পনা করি এই গরমের মধ্যে তারা এই মাথায় পাগড়ি, এই মোটা মোটা কাপড় কি করে পরে আছে? তারা এই জন্যই পরে আছে কারণ ওখান দিয়ে লু প্রবাহিত হয়। ওই গরম বায়ুটি যদি তাদের শরীরে লাগে, তাদের ফোসকা পড়ে যাবে বা কোনো স্কিন ড্যামেজ দেখা দিতে পারে। তাই ওরা মোটা মোটা কাপড় মাথা ঢেকে থাকে, মুখ ঢেকে থাকে, যাতে ওই গরম বায়ুটা তাদের ডাইরেক্ট শরীরকে স্পর্শ করতে না পারে, শরীরের স্কিনকে স্পর্শ করতে না পারে, যাতে তাদের শরীরে কোনো বা স্কিনের কোনো ক্ষতি না হয়, তার জন্য ওরা মাথায় পাগড়ি পরে থাকে। তাহলে বুঝতে পারছো লু বায়ুটি কি? এবার লু বায়ুটির সঙ্গে আরেকটি বায়ু প্রবাহিত হয়, সেটা হচ্ছে ডাস্ট স্টর্ম। এটা এখানেই লিখে দিই তাহলে। এটা হচ্ছে ডাস্ট স্টর্ম। তাহলে এই ডাস্ট স্টর্মটা কি? এই ডাস্ট স্টর্মটা হচ্ছে ব্লো ইন মে, মানে কোন সময় প্রবাহিত হয়? এটা মে এর দিকে প্রবাহিত হয়, মে মাসের দিকে এটি এই বায়ুটি প্রবাহিত হয়, মানে ব্লোয়িং হয়, ব্লো ইন মে। ভেরি কমন, এই বায়ুটা হচ্ছে মে মাসের দিকে খুব কমনলি দেখা যায়। ভেরি কমন বায়ু, ভেরি কমন, সবসময় দেখা যায়, মানে মে মাসের দিকে। ঠিক আছে, এটা কি? এটা বিশেষ করে এটা কোন দিকে প্রবাহিত হচ্ছে? নর্থ ইন্ডিয়া, এটাও নর্থ
ইন্ডিয়া। এটাও যেমন তোমার ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ইন্ডিয়া, এটাও তেমনি নর্থ ইন্ডিয়ার দিকে এই বায়ুটি প্রবাহিত হচ্ছে। এই বায়ুটার নাম হচ্ছে ডাস্ট স্টর্ম, ঠিক আছে? বাংলা এটাকে বলে ধূলিঝড় বা আধি, ঠিক আছে? তোমাদের ইংরেজিতে বই ওটা লেখা নেই ওই শব্দটা, যাই হোক এটা হচ্ছে ডাস্ট স্টর্ম। এবার এই বায়ুটি টেম্পোরারি রিলিফ দেয়, ঠিক আছে? টেম্পোরারি রিলিফ প্রদান করে কিসের থেকে? এই প্রচন্ড গরমের থেকে, বিশেষ করে এই লু বায়ুটির থেকে। লু বায়ুটি যখন প্রবাহিত হয় প্রচন্ড গরম লাগে, সেই লু বায়ুটা যখন জায়গায় ডাস্ট স্টর্মটি প্রবাহিত হয় তখন আমাদের টেম্পোরারি ভাবে রিলিফ প্রদান করে, মানে একটু হলেও ঠান্ডা লাগে, আরাম লাগে। লু বায়ুটির মতো না, এটা একটু হলেও আমাদেরকে আরাম দিয়ে চলে যায়। টেম্পোরারি রিলিফ এবং লোয়ারিং টেম্পারেচার। এবার কি হয়? টেম্পারেচারকেও লোয়ার করে দেয়। টেম্পারেচারে যখন গ্রীষ্মকালে অর্থাৎ সামার সিজনে এই সব নর্দার্ন ইন্ডিয়া বা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ায় যখন টেম্পারেচার প্রচন্ড হাই থাকে 41, 42 বা অ্যাবাভ 45, 46, তখন এই ডাস্ট স্টর্মটা আমাদেরকে মানে সেখানকার মানুষদেরকে একটু টেম্পোরারি রিলিফ দেয়, মানে একটু স্বস্তি দেয় যে যাক আরাম আসছে, ঠিক আছে? টেম্পারেচারটা একটু ডাউন করে রাখে। এটা হচ্ছে ডাস্ট স্টর্মে আমাদের ফিচার্স গুলো পড়ছে, ঠিক আছে? এইবার ডাস্ট স্টর্মের আরেকটি ফিচার্স তোমাদের বলতে ভুলে গেলাম। টেম্পোরারি রিলিফ তো দেয় এবং রেইনও নিয়ে আসে, কিন্তু রেইনটি কি লাইট রেইন, ব্রিঙ্গিং লাইট রেইন। ব্রিঙ্গিং লাইট মানে বৃষ্টি আনে, কিন্তু এখন খুব কোনো হেভি রেইন আনে না, হালকা বৃষ্টি, ঝিরিঝিরি হতো বৃষ্টি হলো হয়ে কমে গেল। তাহলে বুঝতে পারলা ডাস্ট স্টর্মের ফিচার্স গুলো কি? এটা বেসিক্যালি মে মাসের দিকে প্রবাহিত হয় এই বায়ুটা। দ্বিতীয়ত এই বায়ুটা কোথায় প্রবাহিত হয়? নর্থ ইন্ডিয়াতে এই বায়ুটি প্রবাহিত হচ্ছে, নর্দার্ন ইন্ডিয়াতে। টেম্পোরারি রিলিফ আনে। টেম্পোরারি রিলিফ বলতে যেই লু বায়ুটা বা লু উইন্ডটা যেটা আমাদেরকে প্রচন্ড গরম লাগে বা লু বায়ু যেটা অস্বস্তি তৈরি করে, সেটা আমাদের একটু টেম্পোরারি ভাবে মানে তাৎক্ষণিক ভাবে স্বস্তি এনে দেয়। টেম্পারেচারটা অনেকটা কমে যায় এই ডাস্ট স্টর্মের জন্য এবং হালকা বৃষ্টি নিয়ে আসে, ব্রিঙ্গিং লাইট রেইন। এইবার দেখবা এবার দেখি মাউন্টেনে যখন আমরা ধরো আমরা এখানে যেখানে দিনহাটায় আছি, কেউ যদি দিনহাটা থেকে বা কলকাতা থেকে যারা মানুষ থাকে তারা দার্জিলিং এ ঘুরতে যায় গরমের দিনে। কেন ঘুরতে যায় দার্জিলিং এ গরমের দিনে? দার্জিলিং কি কেমন লাগে? মাউন্টেন এরিয়াতে মাউন্টেন এরিয়াতে কি থাকে? কুল ওয়েদার। কি থাকে? এখানকার ক্লাইমেট কুল থাকে অ্যান্ড প্লিজেন্ট সামার অ্যান্ড প্লিজেন্ট সামার। কুল মানে ঠান্ডা ওয়েদার এবং প্লিজেন্ট সামার, অর্থাৎ মাউন্টেন এরিয়াতে সবসময় ঠান্ডা থাকে। আর গরমের দিনে অর্থাৎ এপ্রিল টু জুন মাসে ওখানে গরম পড়ে, কিন্তু আমাদের মতো এখানকার গরম না, প্লিজেন্ট সামার মানে খুব আরামদায়ক গরম, মানে না প্রচন্ড গরম না প্রচন্ড ঠান্ডা, মানে আরামদায়ক একটা ঠান্ডা থাকে। প্লিজ ওই জন্য বলা হয়েছে প্লিজেন্ট সামার। ও মাউন্টেন এরিয়া থেকে কুল অ্যান্ড প্লেজেন্ট সামার, মানে ওখানে এক্সট্রিম সামারটা দেখা যায় না বা এক্সট্রিম সামারটা ওখানে এক্সপিরিয়েন্স করে না ওখানকার মানুষ। এইবার হচ্ছে কোস্টাল এরিয়াতে। কোস্টাল এরিয়া বলতে আমাদের ভারত, এটা তাই তো? এই যে ভারত, এই সম্পূর্ণটা হচ্ছে কোস্টাল এরিয়া। গুজরাট থেকে শুরু করে একদম পশ্চিমবঙ্গ অব্দি এটা কোস্টাল এরিয়া। কোস্টাল এরিয়াতে কেমন? কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়াতে কেমন ওয়েদার, মানে কেমন ক্লাইমেট ফেস করা হয়? কোস্টাল এরিয়াতে কুলার, ঠান্ডা ওয়েদার কেমন থাকে, মানে ক্লাইমেট কেমন থাকে? ওয়েদার থাকে কুলার মানে ঠান্ডা। আর আবার প্লেইনস এরিয়াতে, প্লেইনস মানে সমতলে কেমন ওয়েদার থাকে? হটার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা কোস্টাল এরিয়াতে ক্লাইমেট হয় কুলার এবং প্লেইনস এরিয়াতে ক্লাইমেট হয় হটার। কেন কোস্টাল এরিয়াতে কুলার ওয়েদার থাকে? কেন? তোমাদের এর আগে ভিডিওতে আমি পড়েছি কোস্টাল রিজিয়নে ইনফ্লুয়েন্স অফ দ্য সি, অর্থাৎ সমুদ্রের প্রভাবের জন্য কোস্টাল এরিয়াতে সবসময় মডারেট ক্লাইমেট থাকে, অর্থাৎ ঠান্ডা ঠান্ডা থাকে। কিসের জন্য?
সমুদ্র থেকে দুই ধরনের বায়ু প্রবাহিত হয়, একটা হচ্ছে ল্যান্ড ব্রিজ, একটা হচ্ছে সি ব্রিজ। ঠিক আছে, অর্থাৎ বাংলায় যাকে বলে সমুদ্র বায়ু, স্থলবায়ু ও সমুদ্র বায়ু। সেই কোস্টাল এরিয়াতে সেই মানুষরা বা কোস্টাল এরিয়াতে সবসময় সি ব্রিজ ও ল্যান্ড ব্রিজ ব্লোয়িং হতে থাকে, যার ফলে কোস্টাল এরিয়াতে যে টেম্পারেচার থাকে সবসময় মডারেট থাকে, মানে কুলার থাকে, ঠান্ডাই থাকে। কিন্তু প্লেন্স এরিয়া যেখানে, মানে অর্থাৎ ইনার দা কান্ট্রি, সেখানে তো আর সি বিচ ল্যান্ড ব্রিজ ওরা পায় না, কারণ সি বিচ ল্যান্ড ব্রিজরা শুধু কোস্টাল এরিয়ার মানুষরাই পায়। তাই ওখানকার গরমের সময় প্রচন্ড গরম থাকে, ওই জন্য প্লেন্স এরিয়া প্রচন্ড হটার এবং কোস্টাল এরিয়া কুলার, বিকজ মডারেট দ্য উইন্ডস ব্লোয়িং ফ্রম দ্য সি। তাহলে বুঝতে পারছো? এইবার দেখো, এইবার আমরা রেইনি সিজন নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, রেইনি সিজন অর্থাৎ মনসুন সিজন, এই সিজনটা আরেকটা নাম হচ্ছে মনসুন সিজন। মনসুন মনসুন সিজন, ঠিক আছে, মানে মৌসুমী বায়ু বা মৌসুমী জলবায়ু। ঠিক আছে, এবার রেইনি সিজন সম্পর্কে একটু দেখা যায়। কখন শুরু হয় রেইনি সিজন? বিগিনস, রেইনি সিজন কখন শুরু হচ্ছে? এই রেইনি সিজন শুরু হচ্ছে বিগিন জুন টু কবে শুরু হচ্ছে বলো তো? জুন টু সেপ্টেম্বর, লাস্ট সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের শেষ অবধি এই রেইনি সিজন আমরা ফেস করি। যখন আমরা এখন, মানে আমি যখন ফেস করতেছি, এটা যখন আমি তোমাদের ভিডিওটা তৈরি করছি, তখন আমরা রেইনি সিজনের শেষ মুহূর্ত, বলতে গেলে রেইনি সিজন এখন আর নেই। ঠিক আছে, এখন অটাম সিজন শুরু হয়ে গেছে, কিন্তু আমরা রেইনি সিজনের শেষ মুহূর্ত ফেস করছি জন্য হালকা হালকা এখানে কোনো সময় বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা রেইনি সিজন কখন শুরু হয়? জুন টু লাস্ট সেপ্টেম্বর, মানে জুন দিয়ে শুরু হয়, লাস্ট সেপ্টেম্বর অব্দি এটা লাস্ট সাস্টেন করে, তারপরে বন্ধ হয়ে যায়। তো এই রেইনি সিজনে দুই ধরনের উইন্ড, মনসুন উইন্ড। মনসুন উইন্ড একটা হচ্ছে অ্যারাবিয়ান সি, মানে অ্যারাবিয়ান সি, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল। মানে এই যে মনসুন উইন্ড দুই দুই ভাগে ভাগ হয়ে ভারতবর্ষে ঢোকে। এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, এখনই তোমাদের বোঝাচ্ছি। এটা হচ্ছে বে অফ বেঙ্গল। তার মানে কি তোমরা বুঝলে না? মনসুন উইন্ডের না দুটো ভাগ থাকে, হ্যাঁ। মনসুন উইন্ড যখন ভারতে ঢোকে তখন তার দুটো ভাগ থাকে। কিভাবে? এবার দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি, এটা হচ্ছে বে অফ বেঙ্গল। অ্যারাবিয়ান সি ও বে অফ বেঙ্গলে মনসুন উইন্ড দুই ভাগে ভাগ হয়ে যায়। মনসুন উইন্ড যখন এই নিচ দিক দিয়ে আসে, এই নিচ দিক দিয়ে যখন মনসুন উইন্ড গুলো ঢোকে, তখন আমাদের দেশে মনসুন উইন্ড একটা হচ্ছে আরব সাগরের শাখা, একটা অ্যারাবিয়ান ব্রাঞ্চ, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, দুই ভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এটাই বলেছে মনসুন উইন্ডের দুইটা ভাগ, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ভাগ, একটা হচ্ছে বে অফ বেঙ্গল ভাগ। এই ভাগটা যায় অ্যারাবিয়ান সিতে, যেটা ওয়েস্টার্ন কোস্ট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরালা। আরেকটা যায় বে অফ বেঙ্গল ব্রাঞ্চ, যেটা ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই সাইডে গিয়ে বৃষ্টি হয়। তাহলে বুঝতে পেরেছো মনসুন উইন্ডের দুইটা ভাগ। সেটাই তোমাদের বই বলেছে। কি বলেছে দেখো, মনসুন উইন্ডের দুটো, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি, একটা হচ্ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ দুটো ভাগ। এই দুটো ভাগেই মনসুন উইন্ড ব্লো হয়। ঠিক আছে, এইবার দেখো লর্ডস অফ ময়েশ্চার। এই মনসুন উইন্ডে কি থাকে? লর্ডস অফ ময়েশ্চার। ময়েশ্চার মানে বায়ুতে, অর্থাৎ উইন্ডে কতটা পরিমাণে জল আছে সেটার উপরে ডিপেন্ড করে সেই উইন্ডের ময়েশ্চার কত। ঠিক আছে, ময়েশ্চার কথার মধ্যে বাংলাতে যদি তোমাদের আরো ক্লিয়ার ভাবে বলে দিই, ময়েশ্চার কথার অর্থ হচ্ছে একটি বায়ুতে, মানে বায়ুতে জলের পরিমাণ। এই বায়ুতে, যেই বায়ুটা আমাদের উপর দিয়ে এখন প্রবাহিত হচ্ছে, বা এক্স ওয়াই জেড যেই বায়ু হোক, সেই বায়ুতে জলের পরিমাণ কত, সেই জলের পরিমাণটাই হচ্ছে ময়েশ্চার। তো এই যে মনসুন উইন্ড যখন আসে, মনসুনের আছে অ্যারাবিয়ান সি ও বে অফ বেঙ্গল, এখানে প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে এই বায়ুতে। কেন? এই বায়ুগুলো জলভাগ, অর্থাৎ ওয়াটার বডির উপর দিয়ে আসে। ধরো আমি যদি এখন জল খাই, তা জল খেলে আমার কি হবে?
কিছুক্ষণ পর আমার বাথরুম পাবে, অর্থাৎ প্রস্রাব পাবে, তখন প্রস্রাব করবো। তেমনি এই যে বায়ুগুলো আসছে প্রত্যেকটা ওয়াটার বডির উপর দিয়ে আসে না? এটা হচ্ছে তো ওয়াটার বডি, অ্যারাবিয়ান সি কি এটা সমুদ্র, এবার বে অফ বেঙ্গল এটা সমুদ্র, তাহলে পুরোটা ওয়াটার বডির উপর দিয়ে আসছে। অর্থাৎ বায়ু যখন কোনো ওয়াটার বডির উপর দিয়ে আসে, সি হোক ওশিয়ান হোক, তখন সেই বায়ুটা পুরা পরিমাণে জল খায়। যেমন মানুষ যেমন জল খায় না, ওরকম পুরা পরিমাণে জল খায়। জল খাওয়ার পেটটা ভরে যায়, তখন যখন ওর পেটটা ভরে যায় তখন ও ভারতে ঢোকে, ভারতে ঢোকে ঝারঝার করে পেচ্ছাপ করে ওই বায়ুতে। ওই জন্য ওইটাই বলে বায়ুতে ময়েশ্চার। তাহলে যে অনেক সময় অনেক জায়গায় বায়ু প্রবাহিত হয় কিন্তু বৃষ্টি হয় না, কারণ ওই বায়ুতে ময়েশ্চার নেই, তাই বৃষ্টি হয় না। আর যেই বায়ুতে ময়েশ্চার থাকে সেই বায়ুতে বৃষ্টি হবে। যেমন মনসুন উইন্ডের মধ্যে উইন্ডে ময়েশ্চার থাকে, তাই ওই বায়ুতে বৃষ্টি হয়, কারণ ওগুলা মনসুন উইন্ড ওয়াটার বডির থেকে আসছে, পুরা দমে জল খেয়ে পেট ভরে গেছে, এখন ওরা হিসু করবে ভারতের উপর। তাহলে বুঝতে পারছো মনসুন উইন্ড কি, লট অফ ময়েশ্চার থাকে। এবার রেইন ফল নট ইউনিফর্ম, নট ইউনিফর্ম বলতে সারা ভারতবর্ষ জুড়ে, ধরো এই যে সারা ভারতবর্ষ জুড়ে রেইনফল যেটা হচ্ছে না, সেটা কিন্তু সব জায়গায় সমানভাবে হচ্ছে না। মনসুন উইন্ড অবশ্যই যাচ্ছে আমাদের দেশের উপর দিয়ে, কিন্তু সব জায়গায় সমানভাবে হচ্ছে। কোনো একটা রাষ্ট্র বা কোনো একটা রিজিয়ন বেশি বৃষ্টি হচ্ছে, আবার কোনো একটা রিজিয়নে কম বৃষ্টি হচ্ছে। ওই জন্য বলছে রেইনফল নট ইউনিফর্ম। কেন? হ্যাভি রেইন কোথায় হয়? ওয়েস্টার্ন কোস্টাল এবং সেন্ট্রাল এশিয়া, এই যে এই সব জায়গাগুলোয়। এই এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল এরিয়া। সেই ওয়েস্টার্ন কোস্টাল এরিয়াতে সব থেকে বেশি হ্যাভি রেইন হয়, এই সব এরিয়াতে ওয়েস্টার্ন কোস্টাল এরিয়া। আর কোথায় হ্যাভি রেইন দেখা যাচ্ছে? নর্থ ইস্টার্ন স্টেটে, নর্থ ইস্ট এন্ড স্টেটে হ্যাভি রেইন দেখা যাচ্ছে। ওই জন্য বলছে ওয়েস্টার্ন কোস্টাল এরিয়া নর্থ ইস্টার্ন স্টেটে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়। এখন কেন বলতো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়? কারণ ওয়েস্টার্ন কোস্টে এখানে ওয়েস্টার্ন ঘাট আছে, পর্বত, সেই ময়েশ্চার আলা মনসুন উইন্ডটা মানে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চটা, সে ওয়েস্টার্ন পর্বতের প্রতিভার ঢালে বাধা পায়, সেই বাধা পায়, সেই জায়গাটা প্রচন্ড পরিমাণে বৃষ্টি করে দেয়। যদি বাধা না পাতো তাহলে কিন্তু বৃষ্টি হতো না, কিন্তু যেহেতু বাধা পাচ্ছে এই জায়গাটায়, যে পাহাড়ের প্রতিভার ঢালে বাধা পাচ্ছে, সেই প্রতিবাদ বাধা পাওয়ার জন্য এখানে পুরা দমে বৃষ্টি করে দিচ্ছে। ঠিক তেমনি এখানে যেহেতু মাউন্টেন গুলো আছে, গারো, খাসি, জয়ন্তিয়া, এখানেও বাধা পেচ্ছে, বাধা পাওয়ার ফলে এই জায়গাটায় প্রচুর পরিমাণে বৃষ্টি করে দিচ্ছে। কিন্তু যখন বায়ুটা এই জায়গাটা বৃষ্টি করে দেওয়ার পর, যেমন আমার যদি এখন বাথরুম পাই, আমি যদি এখন পেচ্ছাপ করি, পেচ্ছাপ করার পর নিশ্চয়ই আমার আর বাথরুম করার ইচ্ছা থাকবে না, বা আমি আর বাথরুম করতে পারবো না, শেষ, আমার বাথরুম শেষ হয়ে গেছে, পেটের থেকে জল সব বেরিয়ে গেছে। তেমনি মনসুন উইন্ডটা যখন ভারতবর্ষ এখান দিয়ে ঢোকে, তো এখানেই ও যা যা জল পেচ্ছাপ পেয়েছিল এখানেই করে দিচ্ছে বেশিরভাগ, ঠিক আছে, আর সেরকম জল ওর কিছু থাকে না। তাই ওই বায়ুটা যখন আরো ভারতের ভিতর দিকে ঢুকতে থাকে, তখন ওর ওর মধ্যে আর জল নাই, ও আর কি পেচ্ছাপ করবে, নাই, শেষ। সেটাই বলেছে ওই যে রেইনফল নট ইউনিফর্ম, ঠিক আছে। ওই জন্য মনে রাখবে সবথেকে মনসুন উইন্ড কোন জায়গায় সব থেকে, তাহলে ইন্ডিয়ান কোন রিজিয়নে সব থেকে বেশি বৃষ্টি করছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল এরিয়া, একটা হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেট, এই জায়গায় বায়ু মনসুন উইন্ড সব থেকে বেশি বৃষ্টি করে। এবার হচ্ছে লোয়ারিং, হচ্ছে লাদাখ অ্যান্ড ওয়েস্ট রাজস্থান। লাদাখ হচ্ছে এই যে লাদাখ, এই এরিয়া লাদাখ, এন্ড হচ্ছে ওয়েস্ট রাজস্থান, বলতে পারো থর ডেজার্ট। এন্ড ওয়েস্ট রাজস্থানে সব থেকে কম বৃষ্টি হয়, ওই জন্য তো ডেজার্ট হয়ে গেছে। লাদাখকেও কিন্তু ডেজার্ট বলে, জানো ওটা কি কি ডেজার্ট? ওটা হচ্ছে কোল্ড ডেজার্ট। লাদাখ ইজ কল্ড কোল্ড ডেজার্ট। কোল্ড ডেজার্ট মানে ঠান্ডা, কিন্তু ওখানে জল পাওয়া যায় না, কোল্ড ডেজার্ট। আর হচ্ছে থর হচ্ছে হট ডেজার্ট, ওখানে গরম, ওখানে জল পাওয়া যায় না। রাজস্থান হচ্ছে থর হট ডেজার্ট, লাদাখ হচ্ছে কোল্ড ডেজার্ট, ঠিক আছে। এইবার দেখো, তাহলে তো আমরা বুঝে গেলে কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়, মানে কোথায় সব থেকে ভারতের কোন কোন অংশে বেশি বৃষ্টিপাত হয় আর কোন কোন অংশে কম বৃষ্টিপাত হয়। এইবার সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হচ্ছে, এটাই আমরা এখন দেখব। তোমরা বলো তো সব থেকে বৃষ্টিপাত সব থেকে বেশি কোথায় হচ্ছে? সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে মৌসিনরাম, MASMAWSY, MAWSY, মৌসিনরামে। কোথায় মৌসিনরাম? খাসি হিলসে অবস্থিত। কোথায় আছে মৌসিনরাম? খাসি হিলস, খাসি হিলসে আছে। খাসি হিলস কোথায় আছে? মেঘালয়ে।
মেঘালয়, ঠিক আছে, মেঘালয় স্টেটে আছে। এই যে মৌসিনরাম মানে মৌসিনরামই হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট রেইন হয়, সব থেকে হাইয়েস্ট এভারেজ রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট এভারেজ রেইনফল। রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড, বুঝতে পেরেছো? তাহলে চেরাপুঞ্জির মৌসিনরাম অর্থাৎ খাসি হিলসে অবস্থিত মৌসিনরামে মেঘালয়ে হাইয়েস্ট রেইনফল ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। মৌসিনরাম কোথায় আছে জানো? তোমাদের এখানেই ম্যাপটা করে দেখাই। এটা হচ্ছে ম্যাপ ভারতের, এটা ভারতের ম্যাপ। তো মৌসিনরাম হচ্ছে মেঘালয় কোথায় আছে? মেঘালয় আছে এই জায়গাটায়, গারো খাসি, একদম ঠিক এখানে আছে মৌসিনরাম। ওখানে পরপর 3টা পর্বত আছে, একটা হচ্ছে গারো, একটা হচ্ছে খাসি, একটা হচ্ছে জয়ন্তীয়া। মেঘালয় স্টেটটা দেখতে কেমন জিওগ্রাফিক্যালি? যে এরকম লম্বা আয়তক্ষেত্রের মতো। সর্বপ্রথম বাদিকে আছে গারো পর্বত, তারপর হচ্ছে খাসি পর্বত, তার হচ্ছে জয়ন্তীয়া পর্বত। এই খাসি পর্বতের মধ্যেই এই মেঘালয় টি অবস্থিত, মৌসিনরাম টি অবস্থিত, ঠিক আছে। তাহলে বুঝতে পারলা সব থেকে বেশি বৃষ্টিপাত পৃথিবীতে কোথায় হয়? মৌসিনরাম, যেটা খাসি মাউন্টেনে অবস্থিত, এটা হচ্ছে মেঘালয়। এবার চলো এবার আমরা দেখব উইন্টার সিজন। এবার আমরা দেখব উইন্টার সিজন মানে শীতকাল। উইন্টার সিজন মানে কি? শীতকাল। তাহলে এবার উইন্টার সিজনে কখন শুরু হয়? নভেম্বর টু ফেব্রুয়ারি। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস অব্দি উইন্টার সিজন চলে। তাহলে উইন্টার সিজনের ফিচার্স গুলো কি কি? উইন্টার সিজনের ফিচার্স গুলি হচ্ছে নাইটস আর লঙ্গার, and days are, ঠিক আছে। তাহলে উইন্টার সিজন কি? উইন্টার সিজনের প্রথম ফিচার হচ্ছে নাইটস আর লঙ্গার, মানে রাত্রি বলা হয়। দেখবে শীতের দিনে তোমাদের বাবা মারা বা তোমাদের ঠাকুমা ঠাকুরদারা অনেক সময় বলতেছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, না রাত্রে কিন্তু অনেক বড়, স্বাভাবিক। কারণ শীতের দিনে সন্ধ্যা লাগে কয়টায়? 4:30টার সময় সন্ধ্যা লাগে। আর সকাল ভোর হয় কয়টায়? 6টা, 6:30টার সময় সূর্য ওঠে। তাহলে কতটা বড় রাত সেটাই বলছে। নাইটস আর লঙ্গার, ডেজ আর শর্টার। তাহলে নাইট যদি বড় হয় তাহলে ডে ছোটই হবে, তাই না? 24 ঘন্টায় তো দিন, তাই না? ভগবান আমাদের জন্য তো 24 ঘন্টায় দিন রেখেছে। তার 24 ঘন্টা দিনের মধ্যে যদি রাত্রি বড় হয়ে যায় তাহলে তো দিনের সময়টাকে খেয়ে নিল, তাহলে দিন ছোট হয়ে গেল। ওই জন্য নাইটস আর লঙ্গার, ডেজ আর শর্টার। এবার কি বলছে? কোল্ডেস্ট মান্থ কবে? উইন্টার সিজনের সব থেকে কোল্ডেস্ট মান্থ। কোল্ডেস্ট মান্থ, সব থেকে ঠান্ডা মাস কবে? সব থেকে ঠান্ডা মাসে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি। ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ঠিক আছে। সব থেকে কোল্ডেস্ট মান্থ হচ্ছে উইন্টার সিজনে, সব থেকে ঠান্ডা থাকবে এবার ডিসেম্বর জানুয়ারিতে সব থেকে বেশি ঠান্ডা। পৌষ মাঘ মাস পরে বলতে গেলে তখন। এইবার দেখো বিষয়টা হচ্ছে এই, তোমরা যখন জেনে গেলে কোল্ডেস্ট মান্থ হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারি, কিন্তু টেম্পারেচার ডিক্রিজ হতে থাকে। কিন্তু টেম্পারেচার ডিক্রিজ হতে থাকে ভারতে
এটা কিন্তু একটা ইউনিফর্ম হিসেবে না। টেম্পারেচার যে ডিক্রিজ হয়, টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে কোথা থেকে কোথায় হচ্ছে, সাউথ টু নর্থ, সাউথ টু নর্থের দিকে টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে। অর্থাৎ ভারতের দক্ষিণ থেকে যতটা উত্তরের দিকে যাব তত টেম্পারেচার কমতে থাকবে। তোমাদের একটু ভালো মতো বুঝাই ম্যাপ দিয়ে, তাহলে আরো ভালো মতো বুঝবে। টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে সাউথ টু নর্থ কেন বলা হচ্ছে, আমাদের যে নর্থ মানে সাউথ ইন্ডিয়াটা তোমাদের এর আগে ভিডিওতে বলেছিলাম, আমাদের যে সাউথ ইকুয়েডর মানে ট্রপিক অফ ক্যান্সার আমাদের দেশকে দুটো ভাগে ভাগ করেছে, তাই না? একটা হচ্ছে নর্দার্ন সাইড, একটা হচ্ছে সাউদার্ন সাইড। সাউদার্ন সাইডটা পড়ছে টরিড জোনের মধ্যে, আর নর্দার্ন সাইডটা পড়ছে টেম্পারেট জোনের মধ্যে। টরিড জোন মানে কি, ইকুয়েডর টু ট্রপিক অফ ক্যান্সার। ইকুয়েডর টু ট্রপিক অফ ক্যান্সার হচ্ছে টরিড জোন, অর্থাৎ টরিড জোনটা হচ্ছে ইকুয়েডরের কাছাকাছি। আর ইকুয়েডরে সবসময় থ্রু আউট দ্য ইয়ার গরম থাকে, কারণ ইকুয়েডরে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, ঠিক না, ডাইরেক্ট রে দেয়। তো এই জায়গাটায় সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ার পর এই জায়গাটায় নর্মালি সারা বছর গরম থাকে। কিন্তু এই জায়গাটা তো টেম্পারেট জোনের মধ্যে পড়ে গিয়েছে, তো এই জায়গাটা তো সেই হিসেবে সূর্যরশ্মি লম্বভাবে তখন কিরণ দেয় না, এই জায়গাটা তির্যক ভাবে দেয়, স্ল্যান্টিং রে, ঠিক আছে। সেই জন্য বলেছে টেম্পারেচার, আমরা যখন এই সাউথের থেকে ধীরে 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 ধরো এই সাউথের থেকে কোন একটা মানুষ ধরো ধীরে 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 উপরের দিকে যাচ্ছে, তত কি হচ্ছে তার টেম্পারেচার, তত টেম্পারেচার সেখানকার ক্লাইমেট কি হচ্ছে, টেম্পারেচার ডিক্রিজ হতে শুরু করছে। ধীরে 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 আমি যত উপরের দিকে যাব তত টেম্পারেচার আমার কি হবে, টেম্পারেচার ডিক্রিজ হতে থাকবে। আবার যখন যত নর্থ থেকে সাউথের দিকে যেতে থাকবো তখন টেম্পারেচার কি হবে, তখন টেম্পারেচার ইনক্রিজ হতে থাকবে, ঠিক আছে, কারণ আমরা ইকুয়েডরের কাছাকাছি চলে যাচ্ছি, টেম্পারেচার ইনক্রিজ হতে থাকবে। ঠিক উল্টাটাই, ঠিক আছে। তার মানে এটাই বলেছে টেম্পারেচার কখন ডিক্রিজ হচ্ছে, যখন টেম্পারেচার সাউথের থেকে আমরা নর্থের দিকে যাচ্ছি তখন আমাদের টেম্পারেচার ডিক্রিজ হচ্ছে, অর্থাৎ আমরা টরিড জোনের থেকে টেম্পারেট জোনে চলে যাচ্ছি। তাহলে বুঝতে পারলে কেন সাউথের থেকে নর্থের দিকে গেলে টেম্পারেচার ডিক্রিজ হয়। এইবার দেখো এক্সট্রিম কোল্ড ইন নর্থ ইন্ডিয়ান স্টেট। তো নর্থ ইন্ডিয়ান স্টেট গুলি আছে, যে জন্য ভারতের এই অংশগুলি, এই অংশগুলি, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সট্রিম কোল্ড নর্থ ইন্ডিয়ান স্টেট। তোমাদের এই আগে এখনই বললাম যে যত সাউথের থেকে নর্থের দিকে যাব তত টেম্পারেচার কি হবে, ঠান্ডা হতে থাকবে, কোল্ড হতে থাকবে। তো ওই জন্য নর্থ ইন্ডিয়ান স্টেট গুলো হচ্ছে প্রচন্ড ঠান্ডা উপভোগ করে, মানে প্রচন্ড ঠান্ডা ওরা অভিজ্ঞতা করে। যারা দিল্লিতে থাকো তারা খুব ভালো করেই জানো যে দিল্লিতে দিন মানে গরমের দিনে প্রচন্ড গরম, ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা পড়ে যেন ওখানে 2 ডিগ্রি 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেমে যায়, এত ঠান্ডা। আবার গরমের দিনে প্রচন্ড গরম, 41 42 টেম্পারেচার চলে যায়। এটাই হচ্ছে দিল্লির বৈশিষ্ট্য, কারণ দিল্লি নর্দার্ন স্টেট, মানে নর্থের দিকে অবস্থিত। এইবার দেখো পরেরটা কি বলেছে, স্নোফল এন্ড স্নোফল মাউন্টেন ইন নর্থ ইন্ডিয়া। স্নোফল হচ্ছে কোথায় হচ্ছে, মাউন্টেন ইন নর্থ ইন্ডিয়াতে। নর্থ ইন্ডিয়ার মাউন্টেনের দিকে স্নোফল হচ্ছে, মানে উপরের দিকে। মাউন্টেন কোথায় আছে, আমাদের উপরে না, এখানে কি হচ্ছে, স্নোফল হয়। তোমাদের আগের ভিডিওতে বলেছি মাউন্টেন এরিয়াতে হিউমিডিটি, যে এয়ারে বেশি হিউমিডিটি থাকে সেই এয়ার যখন মাউন্টেন এরিয়াতে ঢোকে সেখানে ওরা স্নোফল করে, আর যেখানে মাউন্টেন এরিয়া নেই সেখানে ওরা রেইনফল করে। এবং নর্থ প্লেনে লো টেম্পারেচার থাকে, এবং নর্থ প্লেনও লো টেম্পারেচার থাকে। এইবার দেখো কি বলছে, কোস্টে কেমন অবস্থা থাকে, কোস্টাল এরিয়া।
কোস্টাল এরিয়া, এই যে কোস্টাল এরিয়াতে কেমন টেম্পারেচার থাকছে? কোস্টাল এরিয়াতে প্লিজেন্ট ওয়েদার। কোস্টাল এরিয়াতে কেমন ওয়েদার থাকে? প্লিজেন্ট ওয়েদার। তোমাদের এর আগেও ভিডিওতে বললাম। কোস্টাল এরিয়াতে প্লিজেন্ট হয়ে থাকে বিকজ ইনফ্লুয়েন্স অফ দ্য সি, ইনফ্লুয়েন্স বাই দ্য সি। সিতে কোন দুইটা এয়ার উইন্ড প্রবাহিত হয় বা উইন্ড ব্লোয়িং হয়? এটা হচ্ছে সি ব্রিজ, এটা হচ্ছে ল্যান্ড ব্রিজ। এর জন্য কোস্টাল এরিয়াতে প্লিজেন্ট ওয়েদার থাকে কোস্টাল এরিয়াতে। কোস্টাল এরিয়াতে সি ব্রিজ অ্যান্ড ল্যান্ড ব্রিজ প্রবাহিত হয়। নেইদার টু হট নেইদার টু কোল্ড, মানে মডারেট, মানে প্লিজেন্ট ওয়েদার মানে প্রচন্ড গরমও নয় ও প্রচন্ড ঠান্ডাও নয়। এবং সাউথ ইন্ডিয়াতে নট উইন্টার্স, মানে উইন্টার দেখা যায় না, কিন্তু সাউথ ইন্ডিয়াতে, যেটা যেহেতু টরিড জোনের মধ্যে পড়ে, এখানে কিন্তু ঠান্ডা থাকে না। এর জন্য তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে, স্যার সাউথ ইন্ডিয়ায় কি ঠান্ডা পড়ে না? না, নর্মালি ঠান্ডা ওখানে পড়ে না, ওখানে সারা বছর থ্রু আউট দ্য গরমই থাকে। আর বিশেষ করে কোস্টাল এরিয়াতে মডারেট টেম্পারেচার থাকে, মানে ওখানে প্রচন্ড গরমও না প্রচন্ড ঠান্ডাও না, মানে অ্যাপ্রক্সিমেট তোমরা বলতে পারো ওখানে সারা বছর স্প্রিং ওয়েদার থাকে, স্প্রিং মানে প্লিজেন্ট ওয়েদার থাকে কোস্টাল এরিয়াতেই ক্ষেত্রে শুধু, হ্যাঁ, অন্য কোনো হতো না। এইবার আমরা দেখবো স্প্রিং সিজন সম্পর্কে আমরা দেখব। বারবার ম্যাপটা খুলতে হচ্ছে, বন্ধ করতে হচ্ছে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি কি করবো বলো, আমার আর উপায় নেই, আর জায়গা নেই জায়গাটা। স্প্রিং সিজন সম্পর্কে দেখবো। এবার স্প্রিং সিজনটা কখন হয়? শর্ট সিজন। তোমাদের প্রথমে বলেছি ইন্ডিয়াতে দুই ধরনের সিজন, একটা হচ্ছে তোমার মেইন সিজন, একটা হচ্ছে শর্ট টার্ম সিজন। মেইন সিজনের মধ্যে সামার, উইন্টার অ্যান্ড রেনি। শর্ট সিজনের মধ্যে স্প্রিং অ্যান্ড অটাম। তাই স্প্রিংটা কোন সিজনের মধ্যে পড়ছে? শর্ট টার্ম সিজন। স্প্রিং পড়ছে শর্ট টার্ম সিজন। কখন শুরু হচ্ছে স্প্রিং? begins স্প্রিং শুরু হচ্ছে তোমার begins end of February and end of March. End of February to end of March. February to end of March. ঠিক আছে, অর্থাৎ ফেব্রুয়ারি শেষের থেকে মার্চ মাসের শেষ অবধি অ্যাপ্রক্সিমেট 1 মান্থ এই স্প্রিং সিজনটা চলে, অর্থাৎ বসন্তকাল। এই স্প্রিং সিজনে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল আমরা আনন্দ মানে সেলিব্রেট করি। বলতো কোন ফেস্টিভ্যাল? রং দিয়ে, হোলিলে সারারারা, সেটা হচ্ছে ফেস্টিভ্যাল। কি ফেস্টিভ্যাল? হচ্ছে হোলি। এই ফেস্টিভ্যালটা কিন্তু আমরা স্প্রিং সিজনে অর্থাৎ বসন্তকালে সেলিব্রেট করি। তো হোলিটা কি? মার্ক এন্ড অফ দ্য উইন্টার। হোলি কিসের পরিচয় দেয় আমাদের? মার্ক এন্ড অফ উইন্টার। এন্ড অফ উইন্টার মানে শীতের শেষ। হোলি আমাদের কিসের ইঙ্গিত দেয়? হোলি ইঙ্গিত দেয় শীতের শেষ। মার্ক এন্ড অফ উইন্টার মানে শীত শেষ হলো, অ্যারাইভেল অফ স্প্রিং। এর জন্য মাথায় থাকে। তাহলে স্প্রিং আমাদের দুইটা জিনিসকে ইঙ্গিত করে, একটা হচ্ছে এন্ড অফ উইন্টার অ্যান্ড অ্যারাইভেল অফ স্প্রিং, মানে শীত শেষ হচ্ছে, বসন্তকাল শুরু হচ্ছে, স্প্রিং সিজন শুরু হচ্ছে। যেমন তোমাদেরকে আমি সিজনটা যদি ক্রোনোলজি করে বলি,
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, মানে শীত শেষ বসন্ত শুরু। ঠিক আছে, ওই জন্যই বলেছে এন্ড অফ দ্য উইন্টার, শীত শেষ, এবং অ্যারাইভেল অফ স্প্রিং, মানে বসন্ত শুরু বা বসন্ত আসলো। এই উইন্টার স্প্রিং সিজনে ওয়েদার কেমন থাকে? এখানে প্লিজেন্ট ওয়েদার থাকে, প্লিজেন্ট ওয়েদার মানে একদম আরামদায়ক পরিবেশ, না প্রচন্ড গরম না প্রচন্ড ঠান্ডা। দেখবে স্প্রিং সিজন খুব দারুণ লাগে। কিন্তু স্প্রিং সিজনে একটা খারাপ জিনিস কি, স্প্রিং সিজনের মধ্যেই পক্স রোগগুলো হয়, অর্থাৎ বসন্ত বলে না, বসন্ত গুটি বা বসন্ত টিকা, এই স্প্রিং সিজনেই নর্মালি দেখা যায়। আর তাছাড়া কিন্তু নর্মালি স্প্রিং সিজন খুবই আরামদায়ক, না প্রচন্ড গরম থাকে না প্রচন্ড ঠান্ডা থাকে, সারাদিন খুব একটা মনোরম পরিবেশ থাকে। এইবার দেখো এই স্প্রিং সিজনে আরো বৈশিষ্ট্য কি, এই স্প্রিং সিজনের মধ্যে প্লান্টস মানে গাছপালা, plants and tree কি করে, bears new leaves মানে নতুন নতুন পাতা জন্মায়। bears new leaves, এছাড়া কি করে, flower blooms, flowers মানে নতুন গাছের নতুন পাতা জন্মায় এবং নতুন ফুল পুষ্পঠিত হয় এই সময় স্প্রিং সিজনে। দেখবা শীতের সময় গাছের পাতা সব ঝরে পড়ে যায়, সব গাছের পাতা না কিন্তু অ্যাপ্রক্সিমেট গাছের পাতা শীতের সময় কমই থাকে, ঝরে পড়ে যায়। আবার বসন্তকাল আসা শুরু পরপরই ওরা আবার নতুন নতুন পাতা গজায় এবং নতুন নতুন ফুলে পুষ্পঠিত হয়, ব্লুমিং হয়, ওই জন্য বলা হচ্ছে ফ্লাওয়ার্স ব্লুমস। তাহলে বুঝতে পারছো স্প্রিং সিজনের ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলা। এইবার আমরা দেখব অটাম, লাস্ট সিজন, লাস্ট শর্ট টার্ম সিজন সম্পর্কে দেখব। অটাম সিজন এটা স্প্রিং এর মতো শর্ট টার্ম সিজন, স্প্রিং যেমন শর্ট টার্ম সিজন, এটাও শর্ট টার্ম, এটা হচ্ছে শর্ট টার্ম সিজন। এবার শর্ট টার্ম সিজন কেন, কবে শুরু হচ্ছে, বিগিনিং অফ অক্টোবর বিফোর উইন্টার, বিগিনিং অফ অক্টোবর চলে কতদিন, বিফোর উইন্টার। তার মানে কি, অক্টোবরের শুরুর দিকে, অক্টোবর মাসের শুরুর থেকে শুরু হয় এবং শীতকালে সে আগ অব্দি শেষ হয়, বিফোর উইন্টার মানে শরৎকাল তারপরে শীতকাল। শরৎকাল মানে অটাম মানে কি, এটা হচ্ছে শরৎকাল, বাংলায় বলে শরৎকাল। শরৎকালে কোন পূজা হয়, দুর্গা পূজা হয়। তাই যে আমাদের এখন শরৎকাল চলছে, সামনে আমাদের দুর্গা পূজা, ওই জন্য এখন আমাদের অটাম সিজন। ওই জন্য বলছে বিগিনিং অফ অক্টোবর মানে অক্টোবর মাসের শুরুর থেকে শুরু হয় এবং বিফোর উইন্টার মানে শীতের আগে আগে শেষ হয়ে যায়। তো এই ওয়েদার কুল আর প্লিজেন্ট, এই সময় আমাদের ওয়েদারটা কেমন থাকে, কুল মানে ঠান্ডাই থাকে মোটামুটি, কিন্তু অতটাও ঠান্ডা নয়। আমি ঠান্ডা বলছি তাহলে কেউ ভেবে নেয় না একদম আইস পড়ছে, ওরকম ঠান্ডা না, মানে একটা মডারেট বলতে পারবো, মডারেট থেকে একটু কম। ওয়েদার কুল অ্যান্ড প্লিজেন্ট, প্লিজেন্ট মানে আরামদায়কই থাকে। কিন্তু আমাদের এখানে আপাতত আরামদায়ক নেই, আমাদের এখানে তত্তর করে আমরা সবসময় ঘামছি, ঢের 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 করে ঘামছি সবসময়, আমাদের ঘাম মুছতেই হচ্ছে। ঠিক আছে, এবার ফেস্টিভ্যাল, কোন কোন ফেস্টিভ্যাল হচ্ছে, ফেস্টিভ্যাল কি কি এই সময়, কোন ফেস্টিভ্যাল হয় এই সময়, দুর্গা পূজা, তারপরে অ্যান্ড দশেরা, দশেরা। ঠিক আছে, মানে আমাদের এখানে যেটাকে কালী পূজা বলে, হিন্দি হিন্দি বেল্ট এরিয়াতে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওখানে ওটা দশেরা বলে। আমরা এখানে আমরা ওই দশেরার দিন কালী পূজা করি।
ঠিক আছে? ওই জন্য এটা কোন সিজনে হয়? অটাম সিজনে হয়, অর্থাৎ শরৎকালে দুর্গাপূজা এবং দশেরা হচ্ছে আমাদের। তাহলে আজকের জন্য তোমাদের জন্য এইটুকু ভিডিওই থাকলো, তোমাদের চ্যাপ্টার এইটুকুই আছে। এর পরবর্তীতে তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে আমি তোমাদেরকে একটি ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? তাহলে গুড বাই এবং গুড নাইট।